নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমাদের স্টুডিওয়ে যিনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন, তিনি এতদ অঞ্চলের অন্যতম একজন বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ এবং সুনামের সাথে কিন্তু কাজ করে যাচ্ছেন খুব অল্প বয়সে। এটা আমরা প্রাউডলি বলতে পারি, কেননা আমাদের উপত্যকার একজন এত অল্প বয়সের একজন এত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আজকে উনাকে আমরা আমাদের স্টুডিওয়ে পেয়েছি, আমরা খুবই আনন্দিত। আপনাদের সবার সাথে আমি উনার পরিচয় করিয়ে দেব এবং আজকের পুরো অনুষ্ঠানটা আমরা অস্থিরোগ বিশেষ কিছু সম্পর্কে আমরা কথাবার্তা বলবো। তো আজ আমাদের স্টুডিওয়ে যিনি আছেন তিনি ডক্টর নবনীল গুপ্ত। নমস্কার স্যার। নমস্কার। আমাদের ঈশান বাংলা স্টুডিওয়ে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি জানতে চাইবো আমাদের স্টুডিও এসে কেমন লাগছে আপনার? স্টুডিওতে এসে খুব ভালো লেগেছে, আপনারা ইনভিটেশন দিয়েছেন। আমিও আই এম অলসো গ্রেটফুল যে আপনাদের সাথে স্টুডিওতে একসাথে একটা ইম্পর্টেন্ট ডিসকাশনে যোগ দিতে পেরেছি বলে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার আরও একটি প্রশ্ন হলো, আপনার পড়াশোনা সব শিলচরেই? আমার সব পড়াশোনা শিলচরই, স্কুলিং কলেজ মহর্ষি বিদ্যা মন্দির শিলচর। আচ্ছা। MBBS শিলচর মেডিকেল কলেজ থেকে, MS অর্থ ফ্রম তেজপুর মেডিকেল কলেজ। আচ্ছা, তো আপনার মেডিকেল কোর্স যেটা MBBS সেটা কমপ্লিট করার পর আপনি অর্থতে পুরো ডিগ্রিটা কমপ্লিট করেছেন। তো অনেক তো সাবজেক্ট থাকে, তো আপনি অর্থটাই কেন চুজ করলেন? অর্থটা ভালো লেগেছে, যে সব কিছু থেকে বেশি? সব থেকে বেশি এটা না যে সব ডিপার্টমেন্টই, না, সব ডিপার্টমেন্টই তো আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট ট্রমা ম্যানেজ করা এটা আমার আগেও একটা ভালো লাগতো। আচ্ছা, যখন আমি MBBS পড়তাম, আচ্ছা, তখন আস্তে আস্তে যে অর্থর দিকে একটা ফোকাস ছিল। আর এটাই খুব ভালো। এবং আমরা গর্বের সহিত বলতে পারি আমাদের এই অঞ্চলের আপনি একজন, এবং এত সুনামের সাথে কাজ করছেন এত অল্প বয়সে, এটা সত্যি আমরা খুবই গর্বিত আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এখন আমরা যে বিষয় আসব সে বিষয় হলো, আমরা এখনকার দিনে দেখতে পাই সব রকম বয়সের লোকেদের একটা ব্যাক পেইনের সমস্যায় ভুগছেন। তো সেই ব্যাক পেইনটা কী থেকে হয় এবং কেন হয়? এটা একটা অনেকই কমন প্রবলেম আমাদের ডিপার্টমেন্টের। দেখা যায় যে কোনো, এটা কম বয়সের মানুষই হোক বা বয়স্ক পেশেন্টই হোক, লো ব্যাক পেন। লো ব্যাক পেন থাকার অনেক রিজন থাকে, যেটা মেইনলি যে কোনো পেশেন্টের এটা ব্যাড পোস্টার। আচ্ছা। বা পেশেন্ট যদি বেশি ভারী জিনিস উঠায়, সামনে ঝুঁকে কিছু কাজ করে, এটাতে কি হয়, লাম্বার স্পন্ডালাইটিসে ধরে। তো এটাতে কি হয়, লো ব্যাক পেনটা থাকে। আচ্ছা, তো সেটা কম হোক, সেটা থেকে বাঁচার জন্য কি কি করণীয়? অনেকেই আছেন তো অনেক ভারী কাজ করেন, তারপরে হয়ে যায়, তারপর তো একটা লম্বা ট্রিটমেন্ট চলে। তো সেটার থেকে আজকে আমিও চাইবো আমার যাতে সেই রোগটা না হয়, সবাই চাই আমরা। তো সেই রোগটা যাতে না হয় সেটার জন্য কি করব, আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলেন। আমি এটাই বলবো যে পোস্টারটা ভালোভাবে মেনটেন করতে। আচ্ছা। যে কোনো সামনে ঝুঁকে একদমই কাজ না করতে বা ভারী জিনিস না উঠাতে। আচ্ছা। এটা করলে আমাদের ভার্টিব্রা যেটা থাকে মেরুদণ্ডের হাড্ডিতে প্রেশারটা পড়ে, তো ওইটার থেকে ব্যাক পেনটা অরিজিনেট হয়, স্টার্ট হয় আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। ডক্টরের কনসালটেশন নেওয়াটা খুবই জরুরি যখনই ব্যথা হবে। দেন একটু ব্যথাটা কমার পরে আপনার ফিজিওথেরাপিটা করতে লাগে। ওইটাও ডক্টরের প্রেসক্রাইব করা মতে। যে কোনো ব্যায়াম করলে আবার উল্টা ব্যথাটা বেড়ে একটা সম্ভব থাকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন স্যার কি বললেন। তো যদি কারুর এরকম হয়ে থাকে, হচ্ছে, আমি আবারও বলছি, এরকম সবারই হচ্ছে, দেখা যাচ্ছে। তো যদি এরকম কোনো সমস্যায় আপনারা দেখেন আপনাদের সমস্যাটা হচ্ছে, আপনারা কিন্তু সময় নষ্ট না করে কিন্তু যে কোনো একজন ভালো অর্থোপেডিক ডক্টর কিন্তু আপনারা ডক্টরদের সাথে কিন্তু কনসাল্ট করবেন। এবং এই যে স্যার বললেন এখন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে
ফিজিওথেরাপি আমরা নিজের ইচ্ছা মতো রেখে দিলাম যে ব্যথা হয়েছে ফিজিওথেরাপি করিয়ে নেব কমে যাবে, সেটা না। যদি ডক্টর প্রেসক্রাইব করেন ফিজিওথেরাপি লাগবে আপনার এই সমস্যা সমাধানের জন্য, তবেই কিন্তু আপনারা ফিজিওথেরাপি করবেন। নিজের ইচ্ছা মতো কিন্তু আপনারা কিছু করবেন না, তাতে ক্ষতিটা যেখানে কমে যেত সেখান থেকে আরও দ্বিগুণ বেড়ে যাবে। এটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। একিউট কেসে কখনো মানে ফিজিওথেরাপিটা না, বাট যখন একটু ব্যথাটা কমবে তখনই ফিজিওথেরাপিটা স্টার্ট করা দরকার। সাথে গরম জলের সেক দেওয়া জরুরি। গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে একটা গামলার মধ্যে একটা তুয়ালি ভিজিয়ে মানে কোমরে সেক বা ব্যাক পেইন যেখানে সেখানে মানে এটা দিলে ওইটা একটু রিলিফ পাবেন আপনারা, এটা একটা রিলিফ পাওয়া যায়। অনেক অ্যাপার্ট ফ্রম দ্য মেডিকেশনস, মেডিসিন তো ডক্টর দিবেই, কিন্তু ঘরোয়া ট্রিটমেন্ট কিছু যেটা অ্যাপ্লাই করা যেতেই পারে। এই একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে ডিটেইলসে বললেন, এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছুই এই বিষয় জানতে পেরেছি। আরও একটি প্রশ্ন হচ্ছে স্যার, নিউরোপ্যাথিক যে পেন সেটা বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু অনেকেই বুঝি না, তো এই বিষয়টা কি, এটা যদি আপনি আমাদেরকে একটু ডিটেইলসে বলেন। নিউরোপ্যাথিক পেইনটা হলো যেখানে মানে নার্ভ রুটস ইরিটেট হলে ব্যথাটা যেটা স্টার্ট হয়, একটা রেডিকুলার পেন, নিউরোপ্যাথিক পেন যেটা বলে। তো এইটাও আমাদের এই স্পন্ডেলাইসিসের সাথে রিলেটেড থাকে। জেনারেলি কি হয়, মেরুদণ্ডর হাড্ডির মাঝে একটা ডিস্ক থাকে, এটা লাম্বার স্পাইনই বলেন বা সার্ভাইকাল স্পাইনই বলেন, আচ্ছা, বা ডরসাল স্পাইন। তো বিভিন্ন লেভেলে আমাদের যেটা লেভেলস থাকে ওইখানে ডিস্ক থাকে মেরুদণ্ডর হাড্ডির মাঝখানে। তো ওইটা যখন এই যে আমি আগে যেটা বললাম যে বেশি সামনে ঝুঁকে কাজ করা বা ভারী জিনিস উঠানো, যেটা থেকে মানে ব্যথাটা স্টার্ট হয়, তো তখন কি হয়, মেরুদণ্ডের মাঝখানে একটা ডিস্ক যেটা থাকে ওইটা পিছনে চেপা খেয়ে আপনার স্পাইনাল কর্ডের মধ্যে নার্ভটার মধ্যে প্রেশারটা পড়ে সোয়েলিংয়ের জন্য। আচ্ছা, তো তার থেকে কি হয়, তখন একটা মানে রেডিয়েটিং পেইন মানে এটা নিচের দিকে শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকে, ওইটাই নিউরোপ্যাথিক পেইন হয়। আচ্ছা, তো ওইটা অনেকই থ্রোবিং থাকে, অনেকই ব্যথা থাকে। তো ওইটার জন্য আমাদের যেটা অ্যাডভাইস এগুলো মেনে চলা উচিত। তো এটার সম্বন্ধে আপনাদের অ্যাডভাইসটা কি? অ্যাডভাইসটা নিউরোপ্যাথিক পেইন থাকলে যদি আমি দেখি, তো তখন আমার আরও অনেক কিছু দেখতে লাগবে, যেরকম পেশেন্টটার উইকনেস আছে নাকি, এটা পায়েই বলেন বা হাতের কোনো উইকনেস আছে নাকি, তো ওইটা আমরা ক্লিনিক্যালি ফার্স্টে দেখব। দেন রেডিওলজিক্যালি আমরা এমআরআই করে আমরা ম্যাচ করব যে ডিস্ক যেটা বলেছি, ডিস্ক বাল্জ বা ডিস্ক প্রোল্যাপস, এটার থেকে যেটা নিউরোপ্যাথিক পেইনটা এটা অরিজিনেট হচ্ছে, তো ওইটা অনেক বেশি কি না। তো তখন এরকম যদি প্রবলেম থাকে, তখন ফার্স্টে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট মেডিসিন দিয়ে ট্রাই করে দেখতে পারি যে নিউরোপ্যাথিক পেইনটা কমানোর জন্য বিভিন্ন ড্রাগ থাকে, আচ্ছা, লাইক প্রিগাবেলিন, নরট্রিপটেলিন এরকম, বা নিউরোভিটামিনস দিব। তাতে যদি পেশেন্ট যদি রিকভার করে ভালো কথা, যদি দেখা যায় না একদমই মানে রিকভারি হচ্ছে না, দেন আমরা অপারেটিভ লাইনে ভাববো। আচ্ছা, যখন একটা কিছু রোগ মানে ওষুধের ধারা মানে শেষ হচ্ছে না দেখছেন, তখনই আপনারা অপারেশনের দিকে। আচ্ছা, দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিউরোপ্যাথিক পেইন মানে কি, এই পেইনটা কি এবং সেটা হলে কি কি করণীয়। স্যার কিন্তু আমাদেরকে যথেষ্ট ডিটেইলসভাবেই বলেছেন, কিন্তু আশা করি আপনারা সবাই বুঝেছেন। আচ্ছা, আরও একটা কথা হলো যে আমাদের যে শরীরে হাড়ের ভেতরে যে মানে বাতের যে ব্যথা যেটা হয়, তো সেটা মানে কোন সময় হয় বা মানে কি থেকে সেটা হয়? বাতের ব্যথাটা মানে একটা সবারই কিন্তু থাকে এই প্রবলেমটা। বাতের ব্যথাটা দেখেন এটা অনেক কারণে হতে পারে। একটা হলো যে অস্টিওআর্থারাইটিস, যেটা মানে মেইনলি হাড্ডির মধ্যেই প্রবলেমটা হচ্ছে, জয়েন্টসের মধ্যে। আচ্ছা, আর্থারাইটিস মিন্স যে কোনো প্রবলেম যেটা আমার জয়েন্টসের মধ্যে, জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া, অনেকজনের আছে জ্বর আসে, ঠিক আছে, স্টিফনেস থাকে, পুরো মানে শক্ত হয়ে যায়। তো এটা অস্টিওআর্থারাইটিস একটা হতে পারে, নাহলে রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে, বা
অনেক সময় ইনফেকশন থেকেও জয়েন্টে ইনভলভমেন্ট থাকে জীবাণু, যেটার থেকে মানে জয়েন্ট ফুলে যায়, জ্বর আসে পেশেন্টের, ব্যথা খুব বেশি থাকে। তো ওইটার জন্য আমাদের বুঝতে লাগবে যে আর্থারাইটিস কোনটা, যে ওয়েদার ইট ইজ অস্টিও আর্থারাইটিস ওর রিউমাটয়েড আর্থারাইটিস ওর ইনফেকশিয়াস সেপটিক আর্থারাইটিস। তো এই যে অনেকগুলো কিন্তু আপনি আর্থারাইটিস বললেন, তো কোনটা আমাদের হয়েছে সেটা বুঝতে গেলেও তো আমাদের কিন্তু ডক্টরের একটা পরামর্শ নিতেই লাগবে। একদম ডেফিনেটলি। হ্যাঁ, তখন আমাদের যে একজন ডক্টর মানে কোয়ালিফাইড প্রফেশনালসের সাথে কনসাল্ট করে তো মানে এটা মানে ডায়াগনোসিসটাতে আসতে লাগবে যে আমার মানে পেশেন্টের কোনো ট্রমা হিস্ট্রি আছে কিনা, আচ্ছা, বা পেশেন্টের জয়েন্ট পেইনটা কতদিন থেকে। যদি দেখা যায় যে 6 উইকসের উপরে জয়েন্ট পেইন আছে, মর্নিং স্টিফনেস থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পুরো জয়েন্টগুলো পুরো একদমই স্টিফ হয়ে যায়, শক্ত থাকে, অনেকের এরকমই তো হয়। তারপরে লাইক এরকম দেখা যায় যে 1 থেকে 2 ঘন্টা যখন একটু পেশেন্টটা হাঁটাচলা করলো তারপরে স্টিফনেসটা কমে যায়, একটু কমে। তো তখন মানে এটা রিউমাটয়েড আর্থারাইটিসের লাইনে আমার ডায়াগনোসিসে আসতে লাগে। তো তখন আমার বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন করতে দেই। আচ্ছা, ব্লাড ইনভেস্টিগেশন করতে দেই, রিউমাটয়েড ফ্যাক্টর, এনটিসিসিপি, এরকম অনেকগুলো টেস্ট থাকে। আচ্ছা, তারপরে এক্সরে করে দেখতে লাগে যে জয়েন্টের যেটা জয়েন্ট সারফেস আছে এটা কি মানে যেটা নর্মাল যতটুক জয়েন্টের স্পেস থাকতে লাগে এতটুকু আছে কি না, না কমে গেছে, বা কমে যদি মানে এটা কি পুরো ডিজেনারেশন হচ্ছে নাকি, পুরো জয়েন্টটা অনেক সময় থাকে পুরো একদম খারাপ হয়ে যায়। তো ওইটার উপরে আমরা বেস করে আমরা ট্রিটমেন্ট, আমরা সব মানে রেডিওলজিক্যাল, ক্লিনিক্যাল অ্যান্ড মানে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন তিনটার উপরে জাজ করে আমরা পেশেন্টকে ট্রিটমেন্টটা করতে লাগে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এত কিছু প্রশ্ন আমি করছি এবং আপনি সময় নিয়ে কিন্তু আমাদেরকে পুরো ভালোভাবে বোঝার জন্য কিন্তু আপনি আমাদেরকে ডিটেলসেই বলছেন। আশা করি আমাদের ঈশান বাংলার প্রিয় দর্শক বন্ধুরা যারা আমাদের সবসময় অনুষ্ঠান দেখেন ওনারা কিন্তু ভালোটিকেই বুঝতে পেরেছেন। এখন আমি একটু অন্যরকম প্রশ্নে আসছি। তো এটা তো হলো আপনার পেশা, এখন আমি আপনার একটু ব্যক্তিগত জীবন নিয়ে একটু জানতে চাইব। তো ডাক্তার হওয়া অনেকগুলোই প্রফেশন আছে, তো এটা কি আপনারও ইচ্ছা ছিল, ফ্যামিলিরও ইচ্ছা ছিল? আপনি আজকে একটা প্রতিষ্ঠিত ডাক্তার হয়েছেন, সেটার পিছনে একটা তো দীর্ঘ পথ একটা আছে, আপনার একটা জার্নি আছে, এবং নিশ্চয়ই ফ্যামিলির খুব সাপোর্ট ছিল। ফ্যামিলির সাপোর্ট তো ছিলই, ফ্যামিলি, টিচার্স সবারই হ্যাঁ পুরো এটা সবসময় ছিল। আর আমার ছোটোবেলার থেকেই ডক্টর হওয়ার একটা ইচ্ছা ছিল। একদম। তো আজকে আপনার যেটা ছোটবেলার থেকে ইচ্ছা ছিল, চাইল্ডহুড একটা ইচ্ছা ছিল, সেটা আপনি কিন্তু ফুলফিল করেছেন আপনার একদম কষ্টের মাধ্যমে। নিশ্চয়ই একটা দীর্ঘ পথ ছিল আপনার ডাক্তার হওয়ার, অনেক একটা স্ট্রাগল অনেকই বেশি, এখনো স্ট্রাগল করছি, একদম এটা চলবেই। তো আজকে আপনি একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়েছেন, আপনার কাছে এত পেশেন্ট যাচ্ছে, সবাই একটা আশা নিয়েই তো যাচ্ছে আপনার কাছে, যাব স্যার, মানে স্যারের থেকে একটা ভালো ট্রিটমেন্ট পাবো। তো সেটা আশা করি আপনার থেকে সবাই পাচ্ছে। তো আজকে আপনি একজন যে ডাক্তার হলেন, আপনার স্বপ্নটা পূরণ হলো, কেমন লাগছে? ভালো লাগছে, পেশেন্টকে সেবা করে সোসাইটির জন্য কাজ করে ভালো লাগে একদম। যখন পেশেন্টটা ঠিক হয়, যখন রিভিউ ভালো থাকে ভালো লাগে। কখনো মানে একটা দুটা থাকে যে যদি ঠিক না হচ্ছে তখন এটাও মানে অনেক ভাবতে লাগে। স্পেশালি মানে সার্জন হয়, একটা ওটি করার পরে মাথার মধ্যে সবসময় টেনশন থাকে যে কিছু মানে কমপ্লিকেশনস না থাকুক। ভালো হলে ভালো লাগে। এটা তো অবশ্যই, মানুষ সবই আপনার কাছে যারাই আসছে সবাই একটা আশা নিয়ে আসছে যে যেরকম প্রবলেম নিয়ে এসছে পুরো সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এবং আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখতে পাই অনেক সময় আপনার পেশেন্টদের রিভিউ, সেগুলো দেখে কিন্তু পার্সোনালি আমিও দেখি, আমাদের কিন্তু খুবই ভালো লাগে যে অনেক প্রবলেম নিয়ে অনেকজন আসেন, আপনি তার অস্ত্রোপচারের মাধ্যমে কিন্তু পুরো সুস্থ করে দেন। তারপর ওনারা যে পজিশনে এসছিলেন তার থেকে যখন নিজের পায়ে হেঁটে যখন বাড়ি ফিরেন, সেটা অনেক সত্যি খুব ভালো লাগে। আরেকটা বিষয় যেটা আমরা সবসময় ওপিডিতে পাই, আচ্ছা, ফ্রোজেন শোল্ডার, যেটা আমরা মানে ইন জেনারেল টার্মে বলি, কমন টার্মে বলি,
এটা টেকনিক্যাল টার্ম এডেসিভ ক্যাপসুলাইটিস বা পেরিআর্থ্রাইটিস বলা যায়। আচ্ছা, তো এটা অনেক কমনলি দেখা যায় পেশেন্টের মধ্যে। তো অনেকজন ভাবে যে এক্সরে করে দেখি বা এটা, কিন্তু ঠিক এই জিনিসটা কিন্তু এক্সরেতে আসে না। আচ্ছা, হ্যাঁ, যদি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন লাগে তখন আমরা ইউএসজি সোনোগ্রাফি করে দেখা যায় শোল্ডার জয়েন্টের, যেটা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের মানে সোনোগ্রাফিটা করলে তখন আমরা ভালোভাবে বুঝতে পারি যে এটা ফ্রোজেন শোল্ডার আছে কি না, যেটা আমরা এডহেসিভ ক্যাপসুলাইটিস বলি। তো এটা হওয়ার অনেক রিজন থাকে, মানে কমনলি ডায়াবেটিক পেশেন্ট যাদের থাইরয়েড আছে, হাইপোথাইরয়েডিজম মেইনলি, দেন কোলেস্টেরলের প্রবলেম, তারপর ইউরিক অ্যাসিড বাড়ানো যাদের থাকে, হ্যাঁ, এরকম পেশেন্টের কমনলি দেখা যায়। বাট এটাও না যে কিছু এগুলো ব্লাডে অসুবিধা না থাকলে যে হবে না, হতেই পারে, আচ্ছা, বাট কমনলি এটাতে এইগুলো পেশেন্টে দেখা যায়। তখন অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস আমাদের নিতে লাগে, আচ্ছা, মেডিসিন দিয়ে হোক, দেন যদি মেডিসিনে কাজ না করে, মানে ওরাল মেডিকেশনসে যদি না কাজ করে, তখন আমরা ইনজেকশন দিই, জয়েন্টে ইনজেকশন। এইটাতে অনেক মানে হেল্প হয় পেশেন্টের। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু স্যার আমাদেরকে বলেছেন। এটা আমাদের একদমই জানাই থাকে না, অনেকগুলো বিষয় আছে। তো সেই বিষয় কিন্তু উনি নিজে থেকেই বলেছেন, এবং সেটার কি প্রবলেম এবং সেটার সলিউশন কি সেটাও কিন্তু উনি বলেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যতগুলো বিষয় আমরা কথা বলেছি আপনারা কিন্তু শুনতে পারছেন, দেখতেও পারছেন যে স্যার কিন্তু আমাদেরকে একদম সময় নিয়ে কিন্তু ভালোটিকে কিন্তু একদম ডিটেলসে কথাগুলো বলেছেন, এবং কি কি সমস্যার কি কি সমাধান সেগুলো কিন্তু উনি বলে দিয়েছেন, যাতে আমাদের বুঝতে, আপনাদের বুঝতে যাতে কোনো কিছু না হয়। কারণ দেখুন, আমাদের এইগুলো অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। আমরা এগুলো অনুষ্ঠান করে থাকি, এবং আমাদের নিমন্ত্রণের সাড়া দিয়ে যে আমাদের স্টুডিওয় বিভিন্ন এপিসোডে যে বিভিন্ন বিভাগের ডাক্তাররা আসেন, ওনাদের কিন্তু এখানে যদি ওনারা 15 মিনিটও সময় দেন, ওনাদের 15 মিনিট সময়ও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ সময়ও কিন্তু ওনারা এত ব্যস্ততার মধ্যে বের করে কিন্তু আপনাদের জন্য আসেন, এবং আমরা এই অনুষ্ঠানগুলো যে করাই, আমরা কিন্তু অনুষ্ঠানগুলো করি আপনাদের জন্য। কেন? অনেকের অনেক রকম সমস্যা আছে। আমরা যদি সার্ভে করতে বেরোই, বাড়িতে বাড়িতে যদি আমরা সার্ভে করতে বেরোই, আর্থ্রাইটিস বলুন, যে কোনো রকম হাড্ডি সমস্যা বলুন, মানে আছেই ঘরে ঘরে। এখনকার দিনে তো রোগের শেষই নেই। তো সে সম্পর্কে আপনারা আজকে অনুষ্ঠানের মাধ্যমে ঘরে বসে টিভির পর্দায় হোক, মোবাইলে হোক, আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন, দেখে অজানা তথ্যগুলো আপনারা কিন্তু জানতে পারছেন, এবং সেগুলো যে আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি, সেটাই আজকে আমাদের জন্য অনেক বড়। এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। যেভাবে ঈশান বাংলাকে আপনারা ভালোবেসে এসছেন এত বছর, সেভাবেই কিন্তু ভালোবাসা দেবেন। আগামী দিনেও আমরা কিন্তু এভাবে অনুষ্ঠান আরও চালিয়ে যাব। আচ্ছা স্যার, এখন আরও যে একটা বিষয় হলো, যে কোনো রকম দুর্ঘটনা হোক, পথ দুর্ঘটনা হোক, বা বাড়ি থেকেই সিঁড়ি থেকে নামতে পড়ে গিয়েই হোক, যে কোনো বিষয়ই হোক, আমাদের পড়ে গিয়ে যদি ফ্র্যাকচার হয়, এটা একদম স্বাভাবিক জিনিস। একদম। রোড অ্যাক্সিডেন্ট যদি হয়, তাহলে তো খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হ্যাঁ। হলে তো খুব, তো ফ্র্যাকচার হলে আমরা তো পা ভাঙলো, হাত ভাঙলো, আমরা তো হসপিটালে গেলেই অপারেশনের মাধ্যমে সেটা মানে ঠিক করা সম্ভব। সেটা তো আর মেডিসিনের মাধ্যমে ঠিক হয়ও না, এটা তো আমরা জানি। তো ফ্র্যাকচার হলে কি কি করণীয় থাকে, এবং কুইক ট্রিটমেন্ট কি সেটার? অ্যাকচুয়ালি দেখেন, এখানে বেসিক্যালি কুইক ট্রিটমেন্ট না। আচ্ছা, আর সব মানে ফ্র্যাকচার মানে ভাঙ্গাতেই যে অপারেশন লাগে এটাও না। তো কিছু ফ্র্যাকচারস থাকে যেগুলো আমরা মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট উইথ প্লাস্টার। আচ্ছা, হ্যাঁ, প্লাস্টারের মাধ্যমে স্টেপ ওয়াইজ আমরা এটা পেশেন্টের ঠিক হয়ে যায়, যাদের মানে অপারেশন না করেও হয়। আর কিছু ফ্র্যাকচার থাকে যেগুলোতে মানে অপারেশন লাগবে, এটার অন্য অল্টারনেটিভ নেই। না হলে কী হবে, হাড্ডি বেঁকা হয়ে জোড়া হবে, বা কিছু জায়গা থাকে যে কোনো সময় জোড়াই লাগে না, যেটাকে আমরা নন ইউনিয়ন বলি। বেঁকা হয়ে জোড়াটাকে আমরা বলি মেল ইউনাইটেড ফ্র্যাকচার।
তো ওইটার জন্যই তখনই যখনই ফ্র্যাকচার হবে তখনই সাথে সাথে একজন অর্থোপেডিক্স ডক্টরের কনসালটেশন নেওয়াটাও জরুরি। যদি অর্থোপেডিক্স ডক্টর তখন নাও থাকে, অ্যাটলিস্ট যে কোনো মানে কোয়ালিফাইড হেলথ প্রফেশনালস ডক্টরের কাছে ভিজিট করাটা জরুরি, যেন ইনিশিয়াল ম্যানেজমেন্টটা করে তারপরে স্পেশালিস্ট ওপিনিয়নের জন্য অর্থোপেডিক্স ডক্টরের কাছে যেতে পারে পেশেন্টটা। আচ্ছা আচ্ছা, সেটা তো বুঝলাম। এখন ফ্র্যাকচার হলে বা কিছু আমাদের শরীরের যদি অঙ্গ মানে ভেঙে গেল, তো সেটা সম্বন্ধে কি করণীয় আমাদের, সেটা যদি আপনি আমাদের দর্শকদের বলেন। আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে মানে ফ্র্যাকচার হলে কি করাটা উচিত, আমার মতে যে সবাই যাতে এটা অ্যাওয়্যার থাকা উচিত যে ফ্র্যাকচার বা যে কোনো ইনজুরি হওয়ার সাথে সাথে কোয়ালিফাইড ডক্টরের কাছে যাবেন। যদি অর্থোপেডিক্স ডক্টর না থাকে, অ্যাটলিস্ট হসপিটালে গিয়ে যে ডক্টরই থাকুক ওনাকে দেখিয়ে তারপরে এক্স রে করিয়ে বা মানে ইনিশিয়াল ফার্স্ট এডটা পাওয়া উচিত। ইনিশিয়াল ফার্স্ট এর মাধ্যমেই তো আমরা বুঝতে পারবো যে কি হয়েছে ফ্র্যাকচারটা। আচ্ছা, তো ইনিশিয়াল ফার্স্ট এডটা এরকম মানে যে পেশেন্টের যেটা ইনজিওর্ড এরিয়া ওই জায়গাতে যাতে কোনো মাসাজ যাতে না করা হয়, এটা সবার আগে যাতে মনে রাখা হয়। দেন আইস প্যাক অ্যাপ্লিকেশন দেওয়াটা জরুরি। আচ্ছা, আইস প্যাক, আর আইস প্যাকটা মানে ইনজিওর্ড এরিয়ার উপরে একটা কাপড় বা কিছু একটা রেখে ডিরেক্ট আইস প্যাক না লাগিয়ে মানে ওই কাপড়টার উপরে দেওয়াটা দরকার। আচ্ছা, হ্যাঁ। তো ওইটাতে কি হবে, সোয়েলিং, দেন যেটা মানে ফ্র্যাকচার থেকে যেটা মানে জায়গাটা গরম হয়ে যায় ওই জায়গাটা মানে ঠান্ডা করবে। আচ্ছা, হ্যাঁ, ইনজিওর্ড এরিয়াটার মানে মানে ইনফ্ল্যামেশন, সোয়েলিং এগুলো কম করবে। তারপরে এক্সরে যদি আমরা সাথে সাথে করে নিতে পারি খুব ভালো হয়। এক্সরে করার পরে ফ্র্যাকচারের উপরে ডিপেন্ড করে, যদি অর্থোপেডিক্স ডক্টর থাকছে তাহলে যে যদি এটা প্লাস্টারে হয়ে যায় ভালো কথা, আর না হলে তো অপারেশন। আচ্ছা, তো অপারেশনের করার আগেও পেশেন্টটাকে স্টেবিলাইজ করতে লাগবে প্লাস্টারে। যত সময় প্লাস্টার হোক বা স্প্লিন্ট হোক, অনেক সময় পা মানে শাফট ফিমার এগুলো ভাঙলে আমরা থমাস স্প্লিন্ট বলে একটা জিনিস থাকে। আচ্ছা, এটার মধ্যে পেশেন্টটাকে ইনিশিয়ালি স্টেবিলাইজ করে রাখতে লাগে। আচ্ছা, আর না হলে আমরা স্ল্যাব বা কাস্ট আমরা ডিপেন্ডিং অন দ্য ফ্র্যাকচার আমরা অ্যাপ্লাই করি। আমাদের এটা মনে রাখা উচিত যে ফ্র্যাকচারটা যেটা ভেঙেছে এটা একদিনে জুড়বে না, এটা একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকে সব ফ্র্যাকচারের। কিছুটা থাকে যে আমরা 3 উইকস বা 4 উইকসেও হয়ে যায়, কিছুটা থাকে যে 2 মাসও লাগে। তো ওইটার জন্য যে আমি আজকে ঠিক হয়ে যাবে এরকম বলে কিছু নেই, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা জরুরি এটাই। আর অপারেশন আমরা ওইটার জন্যই করি যাতে পেশেন্টটাকে তাড়াতাড়ি মোবিলাইজ করা জরুরি, মোবিলাইজ করতে পারি, পেশেন্টটা যাতে তাড়াতাড়ি আগে হাঁটতে পারে, হাত নড়াতে পারে, সব কিছু। অপারেশনের মেইন এটাই, যাতে হাড্ডিটা যাতে বেঁকা হয়ে যাতে না জোড়া হয়, যেটা আমরা মেল ইউনাইটেড বলি, মেল ইউনাইটেড ফ্র্যাকচার বলি। যাতে যেরকম হাড্ডিটা আগে ছিল এক্স্যাক্ট আগের জায়গাতে যাবে না, বাট মানে আমরা প্লেট বা রড বসিয়ে হাড্ডিটাকে যেটা মানে অ্যাকসেপ্টেবল পজিশন থাকে ওই পজিশনে যাতে আমরা হাড্ডিটাকে ফিক্স করতে পারি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা বিষয় আপনি পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমাদেরকে বলেছেন এবং আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের দিনে মেডিকেল সায়েন্স এত উন্নত। তো দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন এত উন্নত মেডিকেল সায়েন্স এখন এসে গেছে। তো আমরা কিন্তু আমাদের এরকম কিছু সমস্যা হলে বা পা ভাঙলে, হাত ভাঙলে, আমাদের যদি কোনো চোট লেগে থাকে, যদি কিছু হয়ে থাকে, আমরা কিন্তু সেটাকে কিন্তু একদম নেগলেক্ট করা মানে একদম উচিতই না। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হসপিটালে যাব এবং এখানে যারা বিশেষজ্ঞ ডাক্তাররা আছে ওনাদের থেকে কিন্তু আমরা পরামর্শ নেব এবং ওনারা যেভাবে বলবেন সেভাবেই কিন্তু আমরা ট্রিটমেন্ট করাবো ওনাদের কথার মাধ্যমেই। কিন্তু আজকের দিনে দেখুন স্যার, মেডিকেল সায়েন্স এত উন্নত, তারপরেও কিন্তু কিছু লোক আছে, আমি কাউকে কিছু ছোট করে বলছি না, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যামিলিতেই হোক, আপনার ফ্যামিলিতেই, সবার ফ্যামিলিতেই আছে এরকম। কেন, আগের দিনের একটা মানে সবারই একটা চিন্তাধারা থেকে যায়, তো যে কিছু একটা পায়ে ভাঙলো বা ফ্র্যাকচার টাইপ হলো, সেটা তো আমরা ঘরে আমরা পড়ে গেলাম, পরে তো আর আমরা বুঝতে পারবো না আমাদের কি হয়েছে। তো একটা বিষয় আছে, আমরা পট করে চলে যাই যে একটু কিছু মালিশ টাইপ কিছু করিয়ে নেব,
এরপরে খণ্ডল। আছে খণ্ডল, যে খণ্ডল। হ্যাঁ, তো এটা অনেক আমি এইগুলো অ্যাভয়েড করা দরকার কি না যাওয়া ঠিক আপনার এটা- মেডিকেল সায়েন্স সম্বন্ধে সেটা এটা কি টোটালি বলবেন? অ্যাভয়েড করা দরকার। আচ্ছা, আমি মানে যখন আমি এমএস অর্থ পাস করে এসেছি শিলচরে, অনেক মানে বিভিন্ন জায়গাতে বরাকভ্যালির বিভিন্ন জায়গা থেকে অনেক পেশেন্টস পেয়েছি যারা এরকম ফ্র্যাকচার হয়েছে। ওরা ওই মোমেন্টে মেবি ডক্টর দেখিয়েছিল, কিন্তু ডক্টর ওনাকে প্লাস্টার বা মানে অপারেশনের জন্য অ্যাডভাইস করেছে, কিন্তু ওরা না মেনে ওরা খণ্ডলের কাছে গেছে, যেটা আমরা বলি কোয়েক্স। দে ডোন্ট হ্যাভ এনি কোয়ালিফাইড ডিগ্রিজ। কোয়েক্স যেটাকে বলে খণ্ডল, আমাদের এটা মানে সচেতন করা উচিত বরাকভ্যালির মানুষকে। বরাকভ্যালির কয়েকটা জায়গা আছে আপনার, বাঁশকান্দি, দেন ডলু বলে জায়গা আছে, ওইখানে গিয়ে পেশেন্টরা মাসাজ করায়, যেটা মালিশ, তারপরে ওরা কিছু এরকম আয়ুর্বেদিক হার্বাল মেডিকেশনস লাগায়, যেটাতে কি হয় অনেক কমপ্লিকেশনস এসে যায়। হাড্ডি তেরা বেড়া হয়, জোড়া লাগে, অনেক সময় আছে জোড়া লাগছেই না, পেশেন্টের ব্যথা অনেক মাস থেকে চলছে, মালিশ চলছে। তারপরে ভাঙ্গার সাথে সাথে ওরা বাঁশকে কেটে ওরা বাঁশ লাগিয়ে দেয়, যেটাতে কি হয় পুরা স্কিনটা পুরো খারাপ হয়ে যায়, যেটাতে মানে যে আমরা যে মানে যে ফ্র্যাকচারটা মানে কোনো মানে ক্লোজড ফ্র্যাকচার ছিল, এটা কম্পাউন্ড ফ্র্যাকচার হয়ে যায় অনেক সময়, পুরো স্কিনটা খারাপ হয়ে যায়, পুরো ওই জায়গার মধ্যে পুঁজ পানি এরকম মানে জিনিসটা এসে যায়। ওইটাতে অনেক মানে অন্য রকমের কমপ্লিকেশনস এসে যায়। তো ওইটার জন্য আমার সবার কাছে রিকোয়েস্ট, দর্শকের কাছে, যে যখনই কিছু একটা হবে সাথে সাথে যাতে কোয়ালিফাইড প্রফেশনালসকে দেখান, অর্থোপেডিক্স কনসালটেশন নেন, যেটা ট্রিটমেন্ট ডক্টর অ্যাডভাইস করছে ওই প্রোটোকল অফ ট্রিটমেন্ট অফ লাইন অফ ট্রিটমেন্টে চলা উচিত। যেন আর কিছুতে মানে এটা ঘোরাতারা কিছু না যে আজকেই আমার জিনিসটা ঠিক হয়ে যাবে, সব কিছুরই একটা টাইম লাগে, একটা টাইম থাকেই, টাইম লাগে, আর একটা টাইম লাগবেই। বড় ধরনের কিছু হলে তো একটা লং টাইম লাগবেই পুরো সারতে আমাদের। প্রিয় দর্শক বন্ধুরা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা কিন্তু আমরা কোনোভাবেই নেগলিজেন্সি করব না, কারণ এই কথার মাধ্যমে কিন্তু আজকে যে স্যার আমাদেরকে এই কথাটা বললেন বিষয়টা, সেই বিষয় কিন্তু আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেকজনের কাছে পৌঁছে গেছে। তো আপনারা যখন আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন বা শুনবেন এই কথাগুলো, আপনারা কিন্তু এটাকে একদম লাইটলি নেবেন না, কেননা স্যার কিন্তু আমাদের কোনো ক্ষতি করার জন্য মানে ক্ষতি হবে সেটার জন্য আজকে স্যার আসেনও নি আমাদের স্টুডিওয়, আর এই এত সময় ওনার যে একটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে যে আমরা আজকে যে কথাবার্তা বলছি, সেটা শুধুমাত্র আমরা আমাদের সমস্যা হয় তার মানে সেটার থেকে কি করণীয় এবং সেই সমস্যার সলিউশন কি, সেইগুলো সলিউশন দেওয়ার জন্যই কিন্তু। কারণ দেখুন, আজকে আমি হোক, আপনি হোক, যে কোনো কেউ হোক, একজন ডাক্তারের কাছে যখন আমরা চেম্বারে যাব, তখন আমরা যে পার্টিকুলার বিষয় নিয়ে যাব, স্যার আমার এই প্রবলেম হয়েছে, স্যার প্রেসক্রিপশন লিখবেন, এই নাও, এতটুকুই, তার থেকে বেশি আমরা কিন্তু আর আলাপ করতে পারবো না। কারণ স্যারের শুধু পেশেন্ট আমি না, হাজার পেশেন্ট, ওনাকে হাজার পেশেন্টদেরকেই কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। শুধু আপনি আমাকে 1 ঘন্টা টাইম দিতে পারবেন না। তো সেইগুলো বিষয়ে আমরা কথা বলতে পারি না বলেই আমাদের এইগুলো এই অনুষ্ঠানে এসে সব বিষয় আমরা কিন্তু পুরো 100% না জানলেও কিন্তু আমরা 80% কিন্তু অনেক কিছুই জানতে পারি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের দিনে যে মেডিকেল সায়েন্স বা আজকের দিনে দেশ যেভাবে এগোচ্ছে, এত উন্নত টেকনোলজির সাথে কিন্তু আমাদেরও কিন্তু আপডেট হতে হবে। আমরা যদি পিছিয়ে থাকি তাহলে কিন্তু আমাদেরকে দেশ একদম টেকনোলজি কিন্তু আমাদেরকে ছেড়েই চলে যাবে, আমরা ধরতে পারবো না। টেকনোলজির সাথে কিন্তু আমাদেরকে পাল্লা দিতে হবে। তো সেগুলো মেনটেন করতে গেলে কিন্তু কোনো রকম সমস্যা হলে কিন্তু আমরা একজন অর্থোপেডিক্স ডক্টরের সাথে কিন্তু আমরা একদম সময় নষ্ট না করে কিন্তু আমরা কনসাল্ট করব। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকে এত মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন, এসছেন আমাদের নিমন্ত্রণে, সেটার জন্য আমরা চিরকৃতজ্ঞ। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে দর্শকরা আছে, যদি কেউ আপনার সাথে কনসাল্ট করতে চায়, আপনার সাথে কিভাবে কনসাল্ট করবে আপনি দর্শকদের বলে দেন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকেও থ্যাংক ইউ, দর্শককেও থ্যাংক ইউ, সবাই কেন কি সবার অ্যাওয়্যার হওয়াটা খুব জরুরি। কিছু যদি অসুবিধা থাকে আপনি জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স শিলচর, ওইখানে আমার সাথে কনসাল্ট করতে পারেন। কিছু যে কোনো মানে অর্থোপেডিক্স রিলেটেড
হাড়ের সমস্যা, জয়েন্টের সমস্যা, যেটা মানে যদি কোনো কারোর ফ্র্যাকচার হয়ে থাকে, কোনো অপারেশন রিলেটেড ইস্যুস, আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমি ওইখানে অপারেশন করি। আচ্ছা, হ্যাঁ, প্রিয় দর্শক বন্ধুরা, আমি আরও একটি কথা বলছি আপনাদেরকে, যদি আপনারা ডক্টর নবনীল গুপ্ত স্যারের সাথে কনসাল্ট করতে চান, আমাদের টিভি স্ক্রিনে কিন্তু স্যারের নাম্বার দেওয়া আছে, সেগুলো নাম্বারে কিন্তু আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনারা স্যারের সাথে কনসাল্ট করতে পারবেন। স্যার, আমাদের সময় একদম শেষের পথে। আজকের অনুষ্ঠানে Thank you. এসছেন তার জন্য অনেক ধন্যবাদ, এবং আগামী দিনেও আমরা আবারও চেষ্টা করব। আশা করি আপনি আমাদেরকে আবারও সময় দেবেন। আরও একদিন আপনার সাথে আমরা অনেকগুলো যেগুলো বিষয় আজকে কথা বলতে পারিনি, অন্যদিন সেগুলো বিষয়ে কথা বলবো। এবং আজকের অনুষ্ঠানে এসছেন তার জন্য তো থ্যাঙ্কস আর বলবো কি, অনেকবারই বলছি আমি। না, তো খুব খুব ভালো ভালো লেগেছে লাগে আমার। আমাদের পুরো ঈশান বাংলার টিমের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে you. এসছেন। আজকের অনুষ্ঠান, প্রিয় দর্শক বন্ধুরা, এই পর্যন্তই। অন্য আরেক দিন আরও একটি পর্বে আমরা অনুষ্ঠান নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।